বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এবার দেখা যাক বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত। ক্যাপিটাল জি এর মান প্রথমত এসআই পদ্ধতিতে লিখে নেওয়া যাবে। এটা এক্সপেরিমেন্টালি পাওয়া তথ্য, সুতরাং এটা মুখস্থ রাখতে হবে এবং অঙ্ক করার সময় অনেক জায়গাতে এটা ব্যবহার করতে হবে, সেই জন্য এর মানটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। জি ইকুয়াল টু 6.67 ইন্টু 10⁻⁻11। এসআই পদ্ধতিতে ইউনিট নিউটন মিটার স্কোয়ার kg⁻², অর্থাৎ নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হলো এসআই পদ্ধতিতে জি এর মান। সিজিএস পদ্ধতিতে জি এর মানটাও মনে রাখা খুব সহজ, সংখ্যাটা প্রায় একই রকম, শুধুমাত্র 10 এর পাওয়ারটা আলাদা হয় আর ইউনিটটা সিজিএসে যা ইউনিট সেটি লিখতে হয়। সুতরাং সিজিএস পদ্ধতিতে জি এর মান এটাও লিখে নেওয়া যাক, 6.67 ইন্টু 10⁻⁻8 ইউনিট ডাইন সেমি স্কোয়ার গ্রাম⁻²। এটা তাহলে দুটোর মধ্যে মিল বা তুলনা এটা লক্ষ্য করো, তাহলে মনে থাকবে। ক্যাপিটাল জি ইকুয়াল টু 6.67 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার kg⁻²। আর সিজিএস পদ্ধতিতে 6.67 একই আছে, কিন্তু 10⁻⁻11 জায়গায় 10⁻⁻8। এটা যদি আমরা ইউনিটটা কনভার্সন করি তাহলেও এই সংখ্যাটিই পাবো, অর্থাৎ নিউটনকে ডাইনে কনভার্ট, মিটারকে সেন্টিমিটারে কনভার্ট, কেজিকে গ্রামে যদি কনভার্ট করি তাহলে এটা করে দেখানো যায়, এটাই পাওয়া যাবে। তো এই সংখ্যা দুটি অবশ্যই মুখস্থ রাখতে হবে। এবার দেখো জি এর মাত্রা। আমরা জি সমান যে ফর্মুলাটা পেলাম সেটি আমি আরেকবার লিখছি। যেটা পেলাম ক্যাপিটাল জি ইকুয়াল টু, উপরে পেয়েছিলাম এফ ইন্টু আর স্কোয়ার, আর নিচে পেয়েছিলাম m1, দুটি ভরের গুণফল m1 ইন্টু m2। এটা থেকে আমরা জি এর মাত্রা পাবো, ক্যাপিটাল জি এর মাত্রা। লেখা যাক, ক্যাপিটাল জি এর মাত্রাকে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে লিখতে পারি, ক্যাপিটাল জি। আর ডান দিকে যে রাশিগুলো রয়েছে এগুলোর মাত্রা বোঝানোর জন্য ওদেরকেও থার্ড ব্র্যাকেট ইউজ করে লেখা যায়। বলের মাত্রা থার্ড ব্র্যাকেটের মধ্যে এফ ইন্টু আর, অর্থাৎ দূরত্বের মাত্রা, দৈর্ঘ্যের মাত্রা, ওটা আর এর মাত্রা থার্ড ব্র্যাকেটের মধ্যে আর লিখি, তার স্কোয়ার আছে, অর্থাৎ এটার মাথায় স্কোয়ার দিতে হবে। আর তলায় রয়েছে দুটো ভরের মাত্রা, থার্ড ব্র্যাকেটের মধ্যে m1 এর মাত্রা ইন্টু m2 মাত্রা। এই থার্ড ব্র্যাকেট দিলে বোঝায় এদের মাত্রা লিখছি। থার্ড ব্র্যাকেটের মধ্যে এফ লিখেছি মানে এফ এর মাত্রা বোঝায়, থার্ড ব্র্যাকেটের মধ্যে আর লিখেছি অর্থাৎ আর এর মাত্রা বোঝায়, থার্ড ব্র্যাকেটের মধ্যে m1 লিখেছি অর্থাৎ m1 এর মাত্রা, থার্ড ব্র্যাকেটের মধ্যে m2 লিখেছি অর্থাৎ m2 এর মাত্রা বোঝায়। এবার এদের মাত্রাগুলো লিখে ফেলি, সেগুলো থার্ড ব্র্যাকেটের মধ্যেই লিখতে হবে। এফ এর মাত্রা, এর আগেই কার্যক্ষমতা শক্তি নিউটনের গতিসূত্র অধ্যায়ে আমরা এফ এর মাত্রা নির্ণয় করেছি, সুতরাং যাদের মনে আছে তারা ওটা লিখে নেবে, কিন্তু যদি ভুলে গিয়ে থাকো তাহলে এবার ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। দেখো এফ এর মাত্রা, এফ মানে বল সমান ভর ইন্টু ত্বরণ, এইভাবে মনে করে নেওয়া যায়। তাহলে এফ এর মাত্রা হবে ভরের মাত্রা ইন্টু ত্বরণের মাত্রা, অর্থাৎ m(L)(2), এটা হলো এফ এর মাত্রা। আর হলো দৈর্ঘ্যের মাত্রা অর্থাৎ লেংথ, এল এর মাত্রা। তাহলে এল এর মাত্রা তার মাথায় স্কোয়ার দেওয়া আছে।
অর্থাৎ এটা এল স্কোয়ার হয়ে যেতে পারে, লিখে দিতে পারি এল স্কোয়ারের মাত্রা ডিভাইডেড বাই তলায় ভর, দুটো ভর রয়েছে, অর্থাৎ ভরের মাত্রা ইন্টু ভরের মাত্রা, ভরের মাত্রা তো ক্যাপিটাল এম, আর একটাও ক্যাপিটাল এম হবে, তাহলে ওটা আমরা এম স্কোয়ার লিখে দিতে পারি থার্ড ব্র্যাকেটের মধ্যে। তাহলে এরপরে পাওয়ার ফাংশন ক্যালকুলেশন করলে কি হবে, নিচে এম এর ঘাত 2 আছে, উপরে 1 আছে, অর্থাৎ এম টু দি পাওয়ার -1 হয়ে যাবে। তাহলে যেগুলো পজিটিভ ঘাত হবে সেই পজিটিভ ঘাতগুলোকে আগে লিখব, এল এল ইন আর এল স্কোয়ার গুণ হলে এল কিউব হয়ে যাবে, তাহলে এল কিউবটাই আগে লিখি। মাত্রা লেখার সময় পজিটিভ ঘাতগুলোকে আগে লেখা হয় সাধারণত, তাহলে এল কিউব। এবার দেখো এম টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -2, এটা তো মাত্রা নির্ণয় থাকলে এটা করে দেখাতে হবে। এরপর আমরা যেমন বলছি মহাকর্ষীয় ধ্রুবক সব জায়গায় প্রযোজ্য, এরকম একটা কথা বললাম বিশ্বজনীন বলার সময়, কিন্তু কিছু কিছু সীমাবদ্ধতাও রয়েছে। সীমাবদ্ধতা হলো পারমাণবিক দূরত্বের ক্ষেত্রে, অর্থাৎ একটা পদার্থের নিউক্লিয়াসের মধ্যে বা পরমাণুর মধ্যে যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন রয়েছে, এই ক্ষেত্রে মহাকর্ষ সূত্র প্রযোজ্য নয়। এখানে নিউক্লিয় বল, মহাকর্ষ বলের পরিবর্তে এখানে মানে নগণ্য বলা যায়। মহাকর্ষ বল এতই কম যে ওটা হিসাবের মধ্যে ধরা হয় না, সেখানে নিউক্লিয় বলটাই, বলের প্রাধান্যটাই বেশি। তাই পদার্থের আণবিক গঠন বা পারমাণবিক গঠন নির্ধারণের সময় মহাকর্ষ বল নিয়ে আলোচনা হয় না, সেখানে নিউক্লিয় বলকে প্রাধান্য দেওয়া হয়। নিউক্লিয় বল এবং স্থির তড়িৎ আকর্ষণ বল, এই দুটো বল। আর খুব ভারী বস্তুর কাছাকাছি, যেমন সূর্য বা সূর্যের মতো আরও কোনো নক্ষত্রের কাছাকাছি, অতি কাছে গেলে সেখানে মহাকর্ষ বলের কিছুটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়, কিছুটা বিচ্যুতি লক্ষ্য করা যায়। তো এই সমস্ত সীমাবদ্ধতা বাদ দিয়ে বাকি বেশিরভাগ ক্ষেত্রেই সব জায়গাতেই প্রায় মহাকর্ষ সূত্র প্রয়োগ করা যায়। এরপর অভিকর্ষের কথায় আসি। অভিকর্ষটা মহাকর্ষেরই একটি বিশেষ নাম দেওয়া হয়েছে। পৃথিবীর জন্য যে আকর্ষণ বল সেটাকে অভিকর্ষ বলা হয়। মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, এবার পৃথিবী যখন অন্য কোনো বস্তুকে আকর্ষণ করে তখন পৃথিবীর আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ। পৃথিবী তার কাছাকাছি সব বস্তুকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলকে বলা হয় অভিকর্ষ বল। অর্থাৎ আমরা কোনো বস্তুর ওজন বলতে যা বুঝি সেটাই হলো অভিকর্ষ বল। বিষয়টা চিত্রের সাহায্যে দেখাচ্ছি। এটা ধরো পৃথিবী, আর পৃথিবীর নিকটস্থ খুব কাছে একটি বস্তু রয়েছে, এই একটি বস্তু। এবার পৃথিবীর ভর ক্যাপিটাল এম এবং এই যে বস্তুটা এর ভর স্মল এম। এবার এদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে নিশ্চয়ই। মধ্যবর্তী দূরত্ব যদি আর হয় তাহলে এদের মধ্যে যে, আমি পৃথিবীর কথাটাই আসছি, পৃথিবী বস্তুটাকে যে বলে টানে সেটাকে তো অভিকর্ষ বলা হয়। অ্যাকচুয়ালি ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী, উভয়কে আকর্ষণ করবে। পৃথিবী বস্তুটিকে আকর্ষণ করলে বস্তুটিও পৃথিবীকে আকর্ষণ করবে। তাহলে দেখো এই যে বলে আকর্ষণ করছে, এটাকে আমরা শিখেছি যে পৃথিবীর কেন্দ্রের দিকে কোনো একটা বস্তু যে টান বল অনুভব করে সেটাকে বলা হয় ওজন, ডাব্লিউ। তাহলে এই ডাব্লিউ বলেই আবার বস্তুটিও পৃথিবীকে আকর্ষণ করবে, তো সেটাকে ওজন বলা হয় না,
সেটাকে আমি এফ বলছি। এখানে এফ এফ আর ডাব্লিউ সমান, এফটাই ডাব্লিউর সাথে সমান, অর্থাৎ প্রতিক্রিয়াটা ক্রিয়ার সাথে সমান বা ক্রিয়া প্রতিক্রিয়া সমান। এখানে ডাব্লিউ এর মানটা কত হবে? দেখো আমরা আগেই জানি ডাব্লিউ সমান আমরা লিখতাম যে কোনো বস্তুর ওজন ডাব্লিউ ইকুয়াল টু এমজি। যেখানে জিটা হলো অভিকর্ষজ ত্বরণ। এবার মহাকর্ষের সূত্র অনুযায়ী বস্তু দুটির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কত হবে না ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে এই ডাব্লিউ ওজনটাই আসলে ওই মহাকর্ষ বল, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার। তাহলে এই রিলেশন থেকে আমরা দেখতে পাচ্ছি যদি উভয় পক্ষের, এই বাম পক্ষ আর ডান পক্ষ উভয় পক্ষে স্মল এমকে বাদ দিয়ে দিই, তাহলে কি পাবো? জি, অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ। অভিকর্ষজ ত্বরণ মানে বস্তুটা যে স্থানে অবস্থিত সেখানে অভিকর্ষজ ত্বরণ জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার হবে। স্মল এমটা বাদ চলে যাবে। therefore আমরা লিখতে পারি, লেখাটা উঠছে না, হ্যাঁ, জি ইকুয়াল টু ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এখানে প্রথমেই ধরে নিয়েছি যে পৃথিবীর কাছাকাছি, খুব কাছাকাছি বস্তু যে পৃথিবী যে বলে আকর্ষণ করছে সেটাকে অভিকর্ষণ ধরেছি। তাহলে এখানে পৃথিবীর কাছাকাছি বস্তু হলে এই মধ্যবর্তী দূরত্বটা কে আমরা এইভাবে লিখতে পারি, মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে যদি বস্তুরা অবস্থিত হয় তখন মধ্যবর্তী দূরত্বটা নিশ্চয়ই পৃথিবীর ব্যাসার্ধের সাথে সমান হয়ে যাবে। ক্যাপিটাল সি ক্যাপিটাল জি ক্যাপিটাল এম ডিভাইডেড বাই, এবার লিখি আর প্লাস এইচ স্কোয়ার। জানাও লেখাটা একটু দেরিতে আসছে। আর প্লাস এইচ এর হোল স্কোয়ার, আমি এইচ লিখতে চেয়েছিলাম, এল হয়ে যাচ্ছে এইচ। আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এখানে যদি বস্তুটা পৃথিবীর খুব কাছে থাকে তখন আর প্লাস এইচ অ্যাপ্রক্সিমেটলি আমরা লিখতে পারি আর, অর্থাৎ এইচটা উচ্চতাটা নগণ্য লিখতে পারি। এখানে চিত্রতে বলবে এইচ কোনটা, চিত্রতে দেখো এখানে পৃথিবীর ব্যাসার্ধ, যেটা পৃথিবীর ব্যাসার্ধ আর ক্যাপিটাল আর, আর এইচ বলতে বোঝাচ্ছে এই উচ্চতাটা পৃথিবী পৃষ্ঠ থেকে বস্তুটার উচ্চতা এইচ। তাহলে স্মল আর ইকুয়াল সমানই আমরা এখানে লিখে দিতে পারি স্মল আর সমান ক্যাপিটাল আর প্লাস এইচ, এটা। এবার পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি হলে এইচটা নগণ্য হয়ে যায় আর এর কাছে, তাহলে এই ক্যাপিটাল আর প্লাস এইচ এটা অ্যাপ্রক্সিমেটলি ক্যাপিটাল আর হয়ে যাবে। তাহলে আমরা কি পাবো, ক্যাপিটাল জি লিখি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। ক্যাপিটাল এমটা ভালো হলো না, ক্যাপিটাল এমটা মুছে লিখি, ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার। এটাই হলো অভিকর্ষজ ত্বরণের রাশিমালা।
অর্থাৎ অভিকর্ষজ ত্বরণের মান, ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান ক্যাপিটাল জি ক্যাপিটাল এম বাই আর স্কোয়ার, এর মান নির্দিষ্ট, কারণ পৃথিবীর ভর এমটা নির্দিষ্ট এবং পৃথিবীর গড় ব্যাসার্ধ একটা নির্দিষ্ট মান আছে। আর সার্বজনীন বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান তো রয়েছে নির্দিষ্ট, একটু আগে দেখলাম। তাহলে এটা একটা নির্দিষ্ট মান, এর মান ক্যালকুলেশন করলে এম এর মান, আর এর মান ইত্যাদি বসিয়ে ক্যালকুলেশন করলে আমরা যেটা গড় মান 980 সেমি পার সেকেন্ড স্কোয়ার পাই, বা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম কাছাকাছি আমরা মান পাবো। এটা অ্যাকচুয়ালি গড় মান নির্ণয় করা হবে।